আজকের ভিডিও থেকে আজ আমরা জানবো যে আলু চাষের অধিক ফলনের রহস্যটা কি, আর এর ভিতর কোন সারগুলো দিলে সব থেকে ভালো হবে জমি তৈরির সময়। জমি তৈরির সময় আলু চাষে কি জমি তৈরির সময় সুষম সারের মিশ্রণটা কি হতে চলেছে। এর সাথে সাথে জানবো যে আলু বীজ কিভাবে লাগাবেন, আপনারা কি মিশালে কি শোধন করলে বীজ শোধন করতে হবে নাকি, বা বীজ শোধন করলে কি দিলে ভালো হবে। আর এর সাথে সাথে জানবো যে কিভাবে লাগাবো এই বীজটা, লাগানোর পর আধুনিক যন্ত্রের সাহায্যে খুবই তাড়াতাড়ির জন্য কাজ হয়ে যায় সেটা দেখবো। আর তারপরে যদি গাছ বেরানোর পর গাছটা কিভাবে পরিচর্যা বা যত্ন করবেন সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত জানবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলে লাইক করবেন। আলু চাষে অধিক ফলনের জন্য আমাদের যে সমস্ত কিছু দরকার সেটা হলো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ। নাইট্রোজেন, ফসফরাস, পটাশের কারণ হলো নাইট্রোজেন যা গাছের পাতা বা গাছ গজাতে সাহায্য করে, গাছে ভালো রাখে। আর ফসফরাস হলো শিকড় বা ফুল ফলের বৃদ্ধির জন্য কাজে লাগে, তার জন্য ফসফরাস নিয়ে নেবো। আর পটাশ, পটাশের কাজ কি, গাছপালাকে রোগ মুক্তি করতে সাহায্য করে। তাহলে এর জন্য এই তিনটা আমরা নিয়ে নেবো, মানে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। ঠিক আছে বন্ধুরা, এনপিকে দেখুন বন্ধুরা, যদি আপনারা পাকা সার নিতে চান দামও একটু বেশি পড়বে, আর এইভাবে ছড়াতেও কিন্তু অসুবিধা হবে। বা আপনারা যদি ডিএপি নিয়ে থাকেন, ডিএপির ভিতর কিন্তু পটাশ থাকে না। তার জন্য আমি একটা কাজ করেছি, সেটা হলো নাইট্রোজেন, ফসফরাস, এই তিনটা আমি একসাথে মিশ্রণ করে নেবো, মানে কাঁচা সার। এই কাঁচা সারকে পাকা সার ভাবে পরিণত করেই আমি কিন্তু জমি তৈরি করব। সেটা কি প্রসেস প্রথম দেখে নিন। এই 1.5 বিঘা জমিতে, মানে 30 শতকে কিন্তু আমি 6 বস্তা সুপার ফসফেট নিয়ে নিয়েছি। এই সুপার ফসফেটের ভিতর কিন্তু আছে বন্ধুরা ক্যালসিয়াম, সালফার আর ফসফরাস, এই 3 রকম পোষক তত্ত্ব আছে এই সুপার ফসফেটে, মানে সিঙ্গেল সুপার ফসফেট। আর এর সাথে নিয়ে নেবো পটাশ 1.5 বস্তা, মানে 75 কেজি পটাশ নিয়ে নেবো এর সাথে। এই দুটো ভালো করে মিশিয়ে নেবো। তার সাথে সাথে আরেকটা জিনিস নিয়ে নেবো, সেটা হলো অনুখাদ্য। অনুখাদ্য আপনারা যে কোম্পানি নিতে পারেন, যে কোনো একটা কোম্পানি নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমি বায়োজাইম যে কোনো একটা কোম্পানি নিয়ে নিয়েছি। এরপরে যে বায়োজাইমটা নেওয়ার পর এই বায়োজাইমটা দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে বায়োজাইম ছাড়াও আরও অনেক কিছু আছে, হিউমিক আছে, মাইক্রোরাইজা আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এগুলো আপনারা দিতে পারেন কিন্তু জমি তৈরির সময়। এই বায়োজাইমটা কিন্তু আমি ভালো করে এই সমস্ত প্রকার সারের সাথে মিশ্রণ বা মিশিয়ে নেব। এই বায়োজাইমের যদি কথা বলি, এক এক বালতিতে কিন্তু 10 কেজি করে থাকে প্রতি 1.5 বিঘাতে, মানে 30 শতকে বা 33 শতকে আমি কিন্তু 5 কেজি করে ব্যবহার করব বায়োজাইমের এক একটা বালতির। ঠিক আছে বন্ধুরা, 10 কেজির ভিতর 5 কেজি ব্যবহার করব। আর তৈরির সময় এটা দিলে কি হবে, এটা দিলে গাছের খাবারটাও ভালো পাবে, গাছটাও কিন্তু অনেক ভালোভাবে বেরাবে। ঠিক আছে বন্ধুরা, এই বায়োজাইম তো দেওয়া হয়ে গেল। এর সাথে সাথে আরেকটা দিতে হবে, সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন কি আছে সেটা হলো, আপনারা তো জানেন, ইউরিয়া। এই ইউরিয়ার ব্যবহার আমরা করে নেব। এবার এর সাথে আমি ইউরিয়া মিশ্রণ করব। আর ইউরিয়া প্রতি 1.5 বিঘা বা 30 শতক জায়গায় ঠিক কতটা পরিমাণ লাগে, সেটা হলো, এটি হলো 50 কেজি বস্তা, তার আমি অর্ধেকটা নিয়ে নেবো। ইউরিয়া জমিতে যত কম পরিমাণে ব্যবহার করবেন ততই ভালো। ওই জন্য 50 কেজির অর্ধেক 25 কেজি, আমি 25 কেজি কিন্তু আমি জমি তৈরির সময় ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, এইগুলি কিন্তু আমি ব্যবহার করব জমি তৈরির সময়, এইগুলো কিন্তু আমি ব্যবহার করব। আর আরেকটা কথা বন্ধুরা, আপনারা চাইলে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত প্রকার সার কিন্তু কম ব্যবহার করলে হবে। জমিতে যত পরিমাণ কার্বনিক তত্ত্ব ব্যবহার করবেন, ফলনে কিন্তু বিশাল পরিমাণে ফলন আপনারা পাবেন। সেটি কি, সেটি হলো গোবর সার বা মুরগি সার। এই কার্বনিক তত্ত্ব যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ফলনটাও যেরকম বেশি হয়, সেরকম আপনার গাছও ভালো থাকে। বা আপনার এই যে এর রাসায়নিক সার এনপিকে, এটাও কিন্তু ব্যবহার অত করা লাগে না। ঠিক আছে বন্ধুরা, আর আমি যেই সারগুলো 3 রকম সার নিয়েছি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব বা মিশ্রণ করে নেব। এই মিশ্রণ করবার পর কিভাবে ছড়াবো বা কি করব সেটা আমরা দেখছি। কিভাবে মিশাচ্ছি দেখে নিন। ভালো করে মিশিয়ে নিব, যাতে যেন একটুকু কোথাও কোনো সার বেশি না পড়ে বা বেশি যেন না হয়। সমস্ত প্রকার সার একই সাথে মিশে যেন থাকে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে সারের কথা বলেছিলাম, যে সারের মিশ্রণটা, সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটি ছড়াবো। আর ছড়ানোর আগে কিন্তু আমি একটা কাজ করেছি, এই জমি তৈরির সময় কতগুলি চাষ দিয়েছি, সেটা হলো আলুর জমি বলো বা হ্যাঁ, ধানের জমি ছিল, আর একটা জায়গায় শসার জমি ছিল। আমি কিন্তু প্রথমে রোটার দিয়েছি, তারপর টানা ফল দেওয়ার পর যে সারটা আছে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার রোটার দিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি ৩টি চাষ দিয়েই কিন্তু পূরণ করেছি, আর তারপরে কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এর আগে কিন্তু টানা ফল দেওয়ার সময়
রোটার দেওয়ার প্রথম চাষ রোটার দিয়েছি, তারপরে টানা ফাল দেওয়ার আগে তখন কিন্তু আমি মুরগির সার ছড়িয়ে দিয়েছি। দেখতে পাবেন বন্ধুরা কিছু কিছু কালো কালো দেখা যাচ্ছে জমিতে, এটি কিন্তু তুষের মুরগির সার বা বাচ্চা মুরগির, সেই সারটা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। গোবর নয় কিন্তু বন্ধুরা, মুরগির আরেকটা সার হয় সেটা গোবরের মতন দেখতে, সেটা নয় কিন্তু, এটা মুরগির তুষের সার, এটা কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি। তার সাথে সাথে এবার আমি যেটা ছড়াবো সেটা হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা সারটা আপনারা দেখতে পাচ্ছেন, যত কার্বলিক তত্ত্ব দেওয়া হবে ফলনও বেশি হয়। ওই জন্য কিন্তু আমাদের এদিকে এই গোবর সার মুরগির সারের চলতিটা একটু বেশি কিন্তু। আপনারা যদি ব্যবহার করেন এর রেজাল্ট কিন্তু খুবই ভালো পাবেন। আর এবার বাকি সারটা এবার দিয়ে দেবো, যে এই সারটা আমি তৈরি করেছি, এবার জমিতে এই সারটি ভালো করে ব্যবহার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ব্যবহার করছি, এইভাবে আমি প্রতিটা জমিতে জায়গা অনুযায়ী বা কোথাও যেন কম না পড়ে একই অনুপাতে কিন্তু ছড়িয়ে দেবো। এই সাদা সার এই মানে কাঁচা সার যত ছড়াবেন মনে হবে যেন কমই পড়েছে, এটা কম নয় কিন্তু মাপের মাপই আছে। আপনাদের দেখতে মনে হবে যে এখানে সেখানে একটু কম পড়ে আছে, এরকম কোনো কিছুই নয়, এটা দেখতে এরকমই। ভালো করে বন্ধুরা সব জায়গায় সমস্ত প্রকার জায়গায় কোথাও যেন বাকি না থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি সারগুলো ছড়িয়ে দেবো। তারপর ছড়িয়ে দেওয়ার পর এবার যে কাজটা আমার করণীয় সেটা হলো, রোটার দিয়ে কিন্তু জমিটা কিন্তু আমি সমান করে নেবো আগে। কোথাও কিছু উঁচু নিচু যদি থাকে সেটা কিন্তু আমি সমান করে নেবো। এবার যেটা কাজ সেটা হলো এবার আলু লাগানোর প্রক্রিয়া চালু। আলু লাগানোর সময় এই দুটোই লাঙলের আমি দেখাচ্ছি এটা আর আরেকটা, এই দুটো লাঙল কেন আমি ব্যবহার করব বা কী কারণে ব্যবহার করব সেটা দেখে নিন। এই লাঙল দুটো ব্যবহার যদি করা হয় আলু চাষ, শসা চাষ বলুন বা সমস্ত প্রকার চাষ, নালা করা বা নালা ঢাকবার জন্য খুবই উপকারিত বা খুবই সহজভাবে হয়ে যায় কিন্তু এই যদি ব্যবহার করে। এটা কিন্তু ৩ ফালের লাঙল। এটা দিলে কিন্তু সমস্ত প্রকার কচু চাষের লাইন বলুন বা আলু চাষ বা শসা চাষের লাইন কিন্তু সহজভাবে টানা যায় আর সেটা কিন্তু হয়েও যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিরকম সহজভাবে হচ্ছে। এইভাবে কিন্তু সমস্ত প্রকার টেনে দেবো। এক হাতে ফোন আর এক হাতে লাঙল তো টানা সম্ভব নয়। তার জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর যেটা বললাম আলু কিভাবে লাগাবো সেটা হলো, আমি কিন্তু ৪ আঙুল ছাড়া, ছাড়া কিন্তু একেকটা আলুর বীজ দিয়েছি। একটা দেওয়ার পরে কিন্তু ৪ আঙুল দিয়েছি, কারণ ঘন করে আমি লাগিয়েছি। ঘন বলতে অতি ঘন দিয়েছি, কারণ এইজন্য ফলনটা বেশি হবে। আলুর সাইজে যদি বড় হয় কিন্তু আলু কিন্তু অত ভালো হয় না। মানে ওজনে কিন্তু মেকআপ দেয় না বা বস্তা পূরণ হয় না। ওইজন্য আমি ছোট সাইজ জন্য একটা মিডিয়াম সাইজ হয় আর যেন অনেক হয় সেইজন্য এরকম দিয়েছি। আর যেটা লাইনে ভুরো বা মান্দা বলে সেটা কিন্তু আমি ১৮ ইঞ্চি দিয়েছি। বুঝতে পারছেন? একটু বড় মান্দা করার চেষ্টা করবেন, তাহলে আলুটা যেন ভালো ধরে বা বাইরে না বেরিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা? আর এই যে লাঙলটা বললাম সেটা দেখুন, আলু ঢাকবার জন্য এই লাঙলটাও কিন্তু খুবই উপকারজনক। এই লাঙলটা খুবই উপকারিত হয় কিন্তু এই লাঙলের সাহায্যে কিন্তু ঘন্টার কাজ আপনারা মিনিটেও করতে পারেন। তারপরে আমি জলের যে নালাগুলো আছে সেটা বার করে দেবো। দিয়ে তারপর জমিতে জল দিয়ে দেবো। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যদি বীজ শোধন করতে চান তাহলে যেকোনো প্রকার ধসা ওষুধ বা ফাঙ্গিসাইড মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। সেটি যেকোনো প্রকার ফাঙ্গিসাইড দিয়েও কিন্তু ধুয়েও লাগাতে পারেন। আর যখন গাছ বেরাবে অবশ্যই কিন্তু শিকড়ে ওষুধ ব্যবহার করবেন। আর তারপরে কিন্তু মাইক্রোরাইজার ব্যবহার করবেন। মাইক্রোরাইজার ব্যবহার করার কারণ হলো, আপনার গাছের গোড়ায় যে সারগুলো থাকবে না, যে জমি তৈরি করার জন্য যে সারগুলো ব্যবহার করেছেন, সেটা দিলে কি হবে, আশেপাশে যেই সব শিকড়ের সাহায্যে যে সারগুলো পাবে সেগুলো কিন্তু ছত্রাকগুলো অন্য ছত্রাক খায়। সেই ছত্রাকের সাহায্যে বন্ধুত্বপূর্ণ হয়ে সেই গাছের যে খাবারটা আছে সেটা পাবে আর আপনার গাছটা কিন্তু খুবই দ্রুত বড় হয়ে যাবে। আর ফলনের দিক থেকেও অনেকটা সুবিধা হবে। আর এই আলু চাষ বলুন বা শসা চাষ, সমস্ত প্রকার চাষের আমি একটার পর একটা ভিডিও স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।